लूट ले तू, लूट ले तू दिल लूट ले नैनो का कैमरा जूम करके। সাংঘাতিক ব্যাপার। আর বাংলায় লুট করেছো মন ঝট করে দু চোখের ক্যামেরায় জুম করে। একটি গান দুটি ভাষায়, বাংলা এবং হিন্দি। হিন্দিটা গেয়েছেন নাকাশ আজিজ আর বাংলায় নোবেলম্যান। এই ধরনের দোভাষী সিনেমায় গান তো দুটি ভাষাতেই আসে, কিন্তু এখানে যেটা সব থেকে ভালো লাগার যে দুজনের গলার টেক্সচার অলমোস্ট কাছাকাছি। আর এই চয়নটা যারা করেছেন, সে মিউজিক ডিরেক্টর হোক বা ডিরেক্টর হোক, যারাই করেছেন তারা কিন্তু খুব ভালো একটা কাজ করেছেন। কেননা যদি কেউ হিন্দি গানটা শুনে ফেলে, পাশাপাশি বাংলা গানটা শুনে যেন মনে না হয় যে এটা সেরকম একটা হয়নি। অনেক ক্ষেত্রে হয় না, বাংলা গানটা জমেনি। তবে এই ক্ষেত্রে হবার কারণ একটু বেশি, কেন যে বাংলা গানটা আগে আমরা শুনে ফেলেছি ট্রেলারে, আর হিন্দি গানটা পরে শুনছি। কিন্তু হিন্দি গানটার জন্য অপেক্ষা আমাদের বেশি, কেননা প্রথম প্যান ইন্ডিয়া সিনেমায় আমাদের শাকিব খান। আর এই শাকিব খানের প্যান ইন্ডিয়া প্রশ্নটা আসলেই হিন্দি ভাষাটার প্রতি একটু আকর্ষিত হতে হয় আমাদের প্রত্যেককে। আর স্বাভাবিক করে বাংলাদেশের যে মানুষগুলো হিন্দি ভাষাটা সেইভাবে পরিষ্কার করে বোঝেন না, তারাও একবার দেখতে চান যে হিন্দি ভাষা যখন শাকিব খানের মুখ থেকে বা হিন্দি লিরিক্সগুলো যখন শাকিব খানের ঠোঁটে ফুটে উঠবে, তখন বড় পর্দা, ছোট পর্দা, মোবাইলের ছোট স্ক্রিনে কতটা ভালো লাগে, তাদের মেগাস্টার কতটা জাস্টিস করবে হিন্দি ভাষাটার প্রতি। আর আগেই বলেছিলাম, উনি কিন্তু হিন্দি ভাষা শিখেছেন। সোনাল চৌহানের মাথা খারাপ করে দিয়েছেন, আমাকে শেখাও। কেননা উনি প্রত্যেকটা ব্যাপারে বড্ড ডেডিকেটেড, ওনার ডেডিকেশনের লেভেল অন্য মাত্রায়। আমরা প্রথম গানটা যেটা রোম্যান্টিক সং রিলিজ হয়েছে তাতেই বুঝে গেছি তার ডেডিকেশন কতটুকু। কেননা একটা জায়গায় যেখানে দুলু মিয়া তার ফতেমা বিবির জন্য মন খারাপ করে বসে আছে, তাকে হারিয়ে ফেলেছে বা তার সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে, সেই সিনটা, সেই দুর্বলতা দেখানো, সেই আক্ষেপ, মনে একটা ক্ষোভ, মনে একটা দুঃখ, অভিমান, সেই প্রকাশটা করার জন্য এই অনন্য মামুন ডিরেক্টর তিনি বলেছেন একটা ইন্টারভিউতে যে উনি সকাল 8:30টায় ঘুম থেকে উঠে বিকেল 4:30 অবধি ওই শটটা দেওয়ার আগে অবধি উনি কিন্তু জলও গ্রহণ করেননি। সেই কারণে ঠোঁটগুলো একে মনে হচ্ছে ফেটে যাচ্ছে, এইসব জায়গায় কথা জড়িয়ে গেলে যেরকম হয় এইসব জায়গায় দাগ ফুটে উঠেছে। মানে কতটা ডেডিকেশন! এই ডেডিকেশনটার জন্যই তো তিনি অন্যদের থেকে আলাদা হয়ে গেছেন। কষ্ট তো সারা জীবনই করেছেন, ছিপছিপে গরম নিয়ে অনেকটা পথ হেঁটে তবে তিনি পৌঁছেছিলেন ওই এফডিসির দোরগোড়ায়। প্রথমে একসাথে 4-5টা সিনেমা, তারপরে আরও বেশি 10টা-12টা করে সিনেমা, এরকম বছরে তিনি করতে শুরু করলেন। লড়াইটা ছিল খুব কঠিন। তখন বাংলাদেশের তারকা আকাশে দিকপাল অভিনেতারা, নায়করা রয়েছেন, তাদেরকে টপকে নিজেকে প্রকাশ করা, এরকম একটা জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি গেছেন এবং তিনি নিজেকে প্রমাণ করেছেন, নিজের প্রকাশ করিয়েছেন এবং তিনি বারবার নিজেকে বলেছেন, আমি হলাম মাস হিরো। আমি একেবারে রিক্সাওয়ালা থেকে শুরু করে টপ লেভেলের যারা সমাজে খুব বেশি সমাদৃত হয়, যাদের নাম নিয়ে আমরা 2 ঘট জল বেশি খাই, তাদেরও হিরো। আমি প্রত্যেকের হিরো, আমি প্রত্যেকের নায়ক, আমি প্রত্যেকের মধ্যে থাকতে চাই, আমি কাউকে ছোট করে দেখতে চাই না। আমার কাছে এলিট ক্লাসও যা, আমার কাছে একজন গার্মেন্টসের শ্রমিকও সেই একই মূল্য পায়। আর এই মূল্যবোধটাই তাকে মেগাস্টার তৈরি করেছে। এবার আসি আবার ফিরে গানের কথায়। রূপেরও মাধুরী ছড়িয়ে দিয়েছ হৃদয়ে হানা, আছে সুন্দরী হাজারো তবু তোমার নেই তুলনা। এটা বাংলায় বলেছেন, তবে বাংলায় কিন্তু লিপ সিঙ্কোনাইজ হয়নি। তাতে প্রমাণ কি হয়, সিনেমাটি মূলত হিন্দি ভাষায় সিঙ্কোনাইজ করা হয়েছে, মানে হিন্দিটাই বলানো হয়েছে। সেই জন্য হিন্দিটাকে প্রায়োরিটি দেওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি হিন্দির সিঙ্কোনাইজ ঠিক আছে, লিপ সিঙ্কোনাইজ, কিন্তু বাংলায় সেটা মিস হচ্ছে। তাহলে এইটা মূলত হিন্দি ভাষার সিনেমা বলে প্রাথমিকভাবে পর্যালোচিত হবে। এবার আসি হিন্দির লিরিক্সটা, সামান্য 2-4 লাইন। फुर्सत में तुझको बना के रब ने जमी पे उतारा, है खूबसूरत हजारों लेकिन अलग है तू यारा,
কে কাকে বলছে? দুলু মিয়া বলছে ফাতেমাকে। তবে একটা প্রশ্ন মনে আসলো এই গানটি দেখে, একটু একটু করে যে ধন্দগুলো সেগুলো খুলে আসছে। যদি বলেন কিরকম ধন্দ, দেখুন প্রথমে টিজার দেখেছি, অনেক কিছুই প্রশ্ন ছিল। ট্রেলারে প্রশ্ন আরো বেড়ে গেল। কোথা থেকে? সরফরাজ বলে কারোর কথা ফাতেমা বিবি বলছেন এবং তার মৃত্যুর কারণ বা তার খুনি হিসাবে দুলু মিয়াকে বোঝাচ্ছেন, বলছেন। এবার দুলু মিয়া সরফরাজকে খুন করা মানে সরফরাজ বলে তার জীবনে, মানে ফাতেমা বিবির জীবনে একজন কেউ ছিলেন। তাহলে সেটা কি পূর্বের কোনো সম্পর্ক? সেই বৈবাহিক সম্পর্ক, সেই বৈবাহিক সম্পর্কটাই হবে কেন বলছি, এই পুরো গানটিতে, সেটা বাংলা বলুন আর হিন্দি, যে আজকের যেই ডান্স নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি, এই লুটলে তু গানটার মধ্যে একটা জিনিস পরিষ্কার হচ্ছে, ফাতেমার বা সোনাল সিং চৌহানের সব সময় মুখে একটা বিষণ্ণতা। একটা নারীকে একটু টিস করা হলে বা তার পেছনে একটু সুন্দরী বলে বিভিন্ন বর্ণনা করা হলে সেই নারীর কি অভিব্যক্তি আসে, এক্সপ্রেশন কি আসে? লাজুকতা, বা যদি পছন্দ না করে থাকেন তাহলে রাগ দেখাবেন। কিন্তু এখানে রাগ বা লাজুকপনা নেই, এখানে রয়েছে বিষণ্ণতা। এই বিষণ্ণতার কারণটা কি? তাতেই একটা উত্তর গানের মধ্যে চলে আসছে। গুটি গুটি পায় ওই সোনাল চৌহান বা ফাতেমা বিবি একটি বাচ্চাকে হাতে করে নিয়ে যাচ্ছেন। বাচ্চাটি হাতে ধরে যে নিয়ে যাচ্ছেন, তার মানে এই সরফরাজ আর ফাতেমার এইটা বাচ্চা। আমার ধারণা এই যে খুন, এটা কোনোভাবেই দুলু মিয়া করেননি। সেই দুলু মিয়া কিন্তু ডায়লগে বলেছেন ট্রেলারে, ফাতেমা তুমি আমারে ভুল বুঝদাছো, আমি এ খুন করি নাই। কিন্তু ফাতেমার নজরে রয়ে গেছে যে ও যেহেতু অনেকগুলো খুন করেছে, বা এই যে একটা অন্ধকার জগতের সঙ্গে দুলু মিয়ার যোগাযোগ রয়েছে, সেই জায়গা থেকে সরফরাজের খুনিও এই দুলু মিয়া। কিন্তু পরবর্তী সময় ভালোবাসা ঘনীভূত হলে তাদের বৈবাহিক সম্পর্ক হয় এবং ওই বাচ্চা সমেত সম্ভবত দুলু মিয়া ফাতেমাকে তার বিবি মনে করে। এটা একটা ধারণা আমার, আবারও বলি, কেননা ধারণা পোষণ করাই আমাদের পর্যালোচকদের কাজ। আপনাদের কি ধারণা আমি যা বলছি কতটা কাছাকাছি যেতে পারে? এবার আসি একেবারে শুরুর দৃশ্যে। দেখানো হচ্ছে ওই যে বেনারসের ঘাটের ছবি আমরা দেখেছিলাম আরেকটি গানে, টিজারে, ট্রেলারে। ওই বেনারসের ঘাটের সাধুরা নাচ করছেন। নাচের কারণ এই যে একটা উৎসব প্রাঙ্গণ, রং বেরঙ্গি জামা কাপড়, রং বেরঙ্গি সেট ডিজাইন, এই অদ্ভুত একটা পরিবেশে তাদেরও মন নেচে উঠেছে ওই বেনারসের সাধুদের দিয়ে। সেই কারণে এই গানের সূচনা এবং তাদের ওই যে একটা আনন্দের স্ফুরণ, সেটাই আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে লুটলে তু গানের মধ্য দিয়ে। মেগাস্টার শাকিব খান অনবদ্য, বয়সটা তার কাছে আর ফ্যাক্টর রইল না, ওই সংখ্যা মাত্র। এবং যে নাচের স্টেপ, যে অভিব্যক্তি, এক্সপ্রেশনস, এই প্রত্যেকটা কিন্তু অনবদ্য। সেটা নিয়ে আলাদা করে বারবার বলার কিছু নেই। আর এর সাথে সাথে এই যে সিনেমাটার মধ্যে যে ফ্লেভারটা আছে, এই ফ্লেভারটা কিন্তু একটু পুরনো, পিছিয়ে দিনের ফ্লেভার। একেবারে টেকনোলজি আজকের নয়, একেবারে ট্রিটমেন্ট আজকের নয়। তার মানে বোঝা যাচ্ছে এখানেও একটা গল্প আছে যেটা একটু পিছিয়ে পড়া গল্প, মানে আজ থেকে 10 বছর 15 বছর আগের গল্প। গানের মধ্যে সেই ব্যাপারটা কিন্তু ধরা পড়ছে। যদি সানগ্লাসের ফ্রেমগুলো দেখেন একটু পুরনো দিনের, পোশাক আশাক দেখেন একটু পুরনো ছোঁয়া আছে, মানে একেবারে আজকের নয়। এবার আসি লিরিক্সের প্রশ্নে। আরাফাত মাহমুদ কিন্তু হিন্দিটা করেছেন। দুটি গানের মধ্যেই এই আরাফাত মাহমুদের নামটা জুড়ে দেওয়া হয়েছে। তাতে কিন্তু এক জায়গায় একটা ইন্টারভিউ সেকশনে আপত্তি এসছে যে আমার একা লেখা গানটি বাংলা ভার্সানে, সেই গানটিকে কেন আরাফাত মাহমুদের নাম ঢোকানো হবে, কারণ লিরিসিস্ট সেখানে আলাদা, ইকবাল সাহেব। তা সেই আসিফ ইকবাল কিন্তু এই কথাটি পরিষ্কার একদম জনসমক্ষে বলেছেন। তবে একটা জিনিস শাকিব খানের থেকে আরেকটি জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে প্রপ ইউজ। একটা ছেলে যে সাইড ডান্সার, তার গলায় একটা ওড়নি ছিল,
সেই ওড়নিটাকে এত সুন্দর নাচতে নাচতে নিয়ে নিলেন এবং ওটাকে নিয়েই তারপরে নিজে নাচ শুরু করলেন। সেটা কিন্তু শিক্ষণীয় আজকের দিনের শিল্পীদের। ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে একটা বড় স্টারকে আলাদা করে দেওয়া যায়। এমনিতে কাউকে স্টার বলা হয় না। আমি মনে করলাম আমি আজকে স্টার, কালকে মনে করলাম আমি সুপারস্টার, পরশুদিন আমি মনে করলাম মেগাস্টার, ওরকমভাবে তো হয় না। তার কতগুলো ক্যাটাগরি আছে। ওই মুখের একটু মুচকি হাসি, ওই চোখের একটু চাউনি, যেটায় শ্রাবন্তীর ভাষায় বলা যেতে পারে মেয়েরা কিন্তু একটু চাপে থাকে। আর এই চাপটা ঘনীভূত হয় বলে, অনুভূত হয় বলে একেবারে 15 বছরের মেয়ে থেকে 50 বছরের একজন পূর্ণাঙ্গ নারী যিনি পৌরত্বের পথে এগিয়ে যাচ্ছেন, তার কাছেও শাকিব খান সমানভাবে সমাদৃত। সেইটা কিন্তু কেবল মাত্র মেগাস্টার শাকিব খানের জন্য। আর সত্যি কথা, এখানে তো বাংলাদেশ, ভারত, এপার বাংলা ওপার বাংলা ভাগ করে লাভ নেই, হিংসা করে কোনো লাভ নেই। যে ভালো তাকে ভালো বলতেই হবে। আর এই গানটার কথা বলতে গিয়ে এত কথা বলার কারণ একটাই, ভালো লাগছে তাই বলছি। এটার মধ্যে তো কেউ আমাকে জোর করে বলাতে পারবে না, আর আমার মুখ বন্ধও করতে পারবে না। এতটুকু বলে ভিডিওটি শেষ করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করে নেবেন। আর আমার পাশে দাঁড়াবার জন্য নিশ্চয়ই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন। আগামীকাল সিনেমা চলে আসছে। চুটিয়ে সিনেমা দেখুন, একবার দেখলে হবে না। বারবার করে বলছি, একবার করে দেখলে এই সিনেমা কিন্তু কিচ্ছু বোঝা যাবে না। বারবার করে দেখবেন, 5 বার 7 বার করে দেখবেন। দেখি কলকাতায় যদি, এখনও অবধি আমি জানি না, কলকাতায় যদি হল লিস্ট দিয়ে থাকে তাহলে নিশ্চয়ই করে আগামীকাল আমিও দেখার চেষ্টা করব। এবং আমি সেই সিনেমার রিভিউ যখনই দেখব, কাল দেখি পরশু দেখি, আপনাদের সামনে নিশ্চয়ই করে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন। আজ তবে আসি, টাটা।